আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা সবাই একটু জানাবেন। আর সবাই কেমন আছেন, কি অবস্থা? যেহেতু আগামীকালটা শুধু আপনাদের হাতে রয়েছে এইচএসসি 25 ব্যাচ, তো একদম ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন মাত্র 60টা সূত্র, ইম্পর্ট্যান্ট 60টা সূত্র। 60টা সূত্র শিখবো ইনশাল্লাহ। আমাদের এই 20টা মার্ক 20টা মার্ক এটা আমরা খুব সহজে তুলতে পারবো। আর এই অধ্যায়ের সব থেকে মজার বিষয় হচ্ছে এই অধ্যায়টা খুবই ছোট্ট একটা অধ্যায়, মানে অল্প কিছু সূত্র মুখস্থ করলে এটা পারা সম্ভব। ঠিক আছে, এখনো যতটুকু সময় আছে আজকের রাত এবং আগামীকাল সারা দিন সারা রাত কিন্তু রয়েছে এখনো। সো অলমোস্ট আমি মনে করি 1.5 দিন, হ্যাঁ, আজকে সারা রাত পড়াশোনা করতে পারবো এইচএসসি 25 ব্যাচ। তারপর হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল সারাদিন পড়তে পারবো, রাতে পড়তে পারবো, নিজে নিজে প্র্যাকটিস করতে পারবো। সো এই ক্লাসটা করলে তোমার একটা রিভাইজ হয়ে যাবে। আমি তোমাদের বেসিক করাবো, এমসিকিউ করাবো, তারপর হচ্ছে সাজেশন দিব কোন 60টা সূত্র সব থেকে ইম্পর্টেন্ট, কোনগুলো বোর্ডে বারবার আসে, এমসিকিউ প্র্যাকটিস করাবো বেসিক সহ। ইনশাল্লাহ তোমার অনেক ফায়দা হবে। কেমন? আচ্ছা, অলরাইট। আচ্ছা, তো তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই একটু মেনশন করে দাও যে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের ক্লাস, একদম শর্ট ক্লাস, আমি বেশি লং করারও চেষ্টা করব না। একদম তোমাদের যেহেতু অল্প সময় রয়েছে, আমি একদম অল্প সময়ে কম্প্যাক্ট আকারে যেটা লাগবে একদম সেইটাই করাবো। ঠিক আছে, একদম এই অধ্যায়টা, এবং এই অধ্যায় থেকে গ্যারান্টেড 2টা সৃজনশীল কিন্তু আসবে। তুমি সব বোর্ডের জন্যই দেখবা এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের একদম কনফার্ম কি 2টা সৃজনশীল আসবেই আসবে। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা এত অল্প স্টুডেন্ট কেন? হ্যাঁ, একটু সবাইকে মেনশন করে দাও। তোমাদের সবাইকে একটু অনুরোধ করি, একটু সবাইকে মেনশন করে দাও যে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হয়েছে। কেমন? একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও। কেমন? আচ্ছা, তো আমি এটা একটু সেট আপ করে নিই। আচ্ছা, এবার দেখো, ঠিক আছে। চ্যাপ্টার 5 কখন করবেন? নূর নূর বলেছে চ্যাপ্টার 5 আজ রাতে। আজ রাতে চ্যাপ্টার 5-এর একটা ম্যারাথন এমসিকিউ ক্লাস, ম্যারাথন এমসিকিউ ক্লাস যা করাবো ইনশাল্লাহ ওর ভিতর থেকে তুমি কমন পাবেই পাবে। এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বোর্ড কোশ্চেনগুলো সেইগুলো আমি বেসিক সহ তোমাদের বুঝাই দেবো, এবং বোর্ড কোশ্চেনগুলো আমি নিজে তোমাদের সলভ করে দিব, কোনো সাজেশন না। আমি অঙ্ক ডিরেক্ট তোমাদের করাই দেবো, কিভাবে সংরক্ষিত আয় করবা, কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করবা, করো, অনেক মজা হবে ইনশাল্লাহ। তবে এখন সবাই ফোকাস দাও এই অধ্যায়টা। এই অধ্যায়টা কিন্তু সহজে একদম অল্প কিছু সূত্র দিয়ে 20 মার্ক তোলা সম্ভব। ঠিক আছে, তা আমরা এই ক্লাসে সবচাইতে বেশি মনোযোগ দিব। কেমন? তো দেখো, প্রথমে আমরা এখানে লিখছি এইচএসসি 25 ম্যারাথন ক্লাস, এবং কোন অধ্যায়ের উপরে? এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের উপরে। কোন অধ্যায়? এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, অধ্যায় 6। অধ্যায়টার নাম কি? আর্থিক বিবরণী বিশ্লেষণ। এটাকে তোমরা কিন্তু অনুপাত বিশ্লেষণও বলো। তো চলো, আমরা এখানে একটা ক দাগের সাজেশন রাখছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এগুলোর বাইরে ক দাগে আর কিছু আসবে না, এবং এখানে তোমাদের শর্ট সিলেবাসে 6টা অধ্যায় আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে, 6টা অধ্যায় দেওয়া আছে। এর বাইরে আর একটা অক্ষরও লাগবে না। তুমি এইখানে যেগুলো আছে ধরে ধরে যদি তুমি এগুলো পড়ে যাও, যেমন এই দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, ক দাগে যে 2টা সৃজনশীল আসবে এই অধ্যায় থেকে, উত্তোলনের সুদ, ঋণের সুদ, মূলধনের সুদ, ঋণ হিসাব, এই 4টা করে যাও, গ্যারান্টেড তোমার 2টা সৃজনশীলই ক দাগে এই 4টার ভিতর থেকে আসবে, এটা গ্যারান্টেড। এবং এটা কিন্তু তোমার কি রিসার্চ করে, অনেক রিসার্চ করে বের করা, এগুলো আমাদের মুখস্থ, কিন্তু তারপরও আমরা এটা রিসার্চ করে তোমাদের দিই, যাতে তোমরা পরীক্ষা হলে যে বেনিফিটেড হও। ঠিক আছে, আচ্ছা, তো চলো এরপরে দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণের এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এখন যেটা দিচ্ছি এইটা তোমরা একটু ভালো মতন বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সবচাইতে বেশি মনোযোগ দাও এখন। ক্লাসের পরে দরকার হলে তুমি একটু মনোযোগ কম দিও, বাট এখন সবচাইতে বেশি মনোযোগ দাও। দেখো আমরা এখানে কি লিখছি? আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখানে দেখো আমাদের এই অধ্যায় থেকে কিন্তু 2টা সৃজনশীল আসবে। কয়টা সৃজনশীল? 2টা। এই একটা সৃজনশীল আসবে, এই যে একটা সৃজনশীল, এবং এখানে যা আছে ইনশাল্লাহ এর ভিতর থেকেই তুমি পাবা। আরেকটা সৃজনশীল আসবে হচ্ছে এই যে ইনশাল্লাহ, আর এখানে যে কয়টা আছে এর ভিতর থেকে তুমি একটা সৃজনশীল পাবে। এখানে কিন্তু 2টা সৃজনশীল, এই হলো একটা সৃজনশীল আর এই হলো আরেকটা সৃজনশীল। বোঝো, এখানে যে সৃজনশীল আছে, প্রথম যে সৃজনশীলের ক দাগে আমরা কি সাজেশন দিছি? বিনিয়োজিত মূলধনের পরিমাণ। এটা তোমরা সবাই জানো, বিনিয়োজিত মূলধন কি? মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস ভুয়া সম্পত্তি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কার্যকারী মূলধন। এটা তোমরা সবাই জানো কার্যকারী মূলধন কিভাবে নির্ণয় করে। কার্যকারী মূলধন মানে চলতি মূলধন, চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে কার্যকারী মূলধন পাই। এরপর আছে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয়। আমি একটা লিস্ট দিয়ে দেবো চলতি সম্পদ চলতি দায়ের। জিন্দিগিতে তোমার অনার্স মাস্টার্স অ্যাডমিশনও ওইগুলো হয়ে যাবে। একটু পরে আমি সাজেশনটা দিচ্ছি পরের স্লাইডগুলোতে। তো গেল এখানে ক দাগে মোটামুটি ইনশাল্লাহ এগুলো করলেই হয়ে যাবে। খ দাগে কি বসে? চলতি অনুপাত। দেখো বাবা, এই যে চলতি অনুপাত না, এটা হচ্ছে মনে করো তোমার, আমি প্রশ্ন আউট করে দিলাম, মানে আগামীকাল তো পরশুদিন তো তোমাদের পরীক্ষা,
এই চলতি অনুপাত, এটার পাশে আমি এই যে স্টার দিচ্ছি, কিন্তু এই যে দেখো খালি দিতে থাক, খালি দেখতে থাকো, আমি দিছি এই চলতি অনুপাত। আর এই পাশেও দিই, এটারে না দিলে আসলে মানে এটার যে ওর যে নামের যে সার্থকতা, চলতি অনুপাত, হ্যাঁ, ও খালি আসবেই, এ এসে বসে রইছে। ঠিক আছে, তুমি পরীক্ষা হলে গেলেই দেখবে এই অনুপাতটা দিছে। অনুপাতটা কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। আর দেখো বাবা, এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই যে অধ্যায় না, এই অধ্যায়টা করতে গেলে তোমাকে ওই চলতি সম্পদ কোনগুলো আর চলতি দায় কোনগুলো, এই দুইটা কিন্তু একদম সবচাইতে বেশি ফোকাস রাখতে হবে। এই দুইটা জিনিস যদি তুমি একটু ভালো মতন মাথায় রাখতে পারো, যে চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো, আমি জানি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো, এবং এই অধ্যায় থেকে তোমরা 100% 20 নাম্বার তুলতে পারবাও। ঠিক আছে, একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। দেখো, এই চলতি অনুপাত, এটা তোমার পরীক্ষায় আসবে। এটা গেল হচ্ছে খ দাগের জন্য চলতি অনুপাত। অলরাইট, গ দাগের জন্য কি প্রশ্ন আছে প্রথম সৃজনশীলে? মজুদ আবর্তন অনুপাত, দায় মালিকানা অনুপাত। আর এই একটা অনুপাত আমি বললাম দায় মালিকানা অনুপাত। ঠিক আছে, দায় মালিকানা অনুপাত, এটার পাশেও আমি স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আর জায়গা নাই, তাই এটা অসীম। মানে এই দায় মালিকানা অনুপাত আর এই চলতি অনুপাত, বাবা এই দুইটা মনে করো পরীক্ষায় তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, কোশ্চেন খুলে দেখবা যে এই দুইটা প্রশ্ন আসছে। এক নাম্বার কি? চলতি অনুপাত, 2 নাম্বার হচ্ছে দায় মালিকানা অনুপাত। স্টার দেওয়া দেখেই বুঝতে পারছো। তাহলে এটা গেল তোমাদের ক খ গ, এটা গেল প্রথম সৃজনশীল। কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? আমরা সবাই জানি এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কিন্তু 2টি। এটা কিন্তু শুধুমাত্র কোনো যশোর বোর্ডের জন্য না বা ঢাকা বোর্ডের জন্য না, তোমরা সব বোর্ডের জন্য মাথায় রাখবা যে এই আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে কয়টা প্রশ্ন আসবে? 2টা প্রশ্ন আসবে, এবং এটা গ্যারান্টেড। বিগত প্রত্যেকটা সাল, ওই 21, 22, 23, 24 সাল, প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে 2টা সৃজনশীলই এসেছে। কেমন? আচ্ছা, এবার আসো দ্বিতীয় যে সৃজনশীল, এটা তো গেল প্রথমটা। দ্বিতীয়টাতে কি আছে? ক দাগের দিকে যদি আমরা একটু খেয়াল করি, দ্বিতীয়টা ক দাগে দিছি মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্র তোমরা সবাই জানো। মোট লাভ অনুপাত কি? মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। আরেকটা কি দিছি? নিট লাভ অনুপাত। নিট লাভের সূত্র ওই একই, নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100। ঠিক আছে, আচ্ছা, এটা ম্যাথ করার সময় আবার ছোটখাটো একটু কথা আসবে, এক ক্লাসেই ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। এরপরে আসো তরল অনুপাত। কি অনুপাত? তরল অনুপাত। আচ্ছা, এইটা একটু স্টার দিতে হবে, তা না হলে এনার নামের সার্থকতা হয় না। তরল অনুপাত, ঠিক আছে। আচ্ছা, এই তরল অনুপাতের কিছু নাম আছে বাবা, তোমরা ভয় পাও না, এগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে, এমনি ক্লাস করো 100% মাথায় ঢুকে যাবে। ওরে বাবা, 900 জন স্টুডেন্ট চলে আসছে ক্লাসে, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি হইলাম বাবারা। দেখো, তরল অনুপাত, এর আরো কিছু নাম আছে। তারল্য অনুপাত, ঠিক আছে, এটাকে বলা হয় অগ্নি পরীক্ষা। এটাকে বলা হয় অ্যাসিড টেস্ট। আর কোনোটার এত নাম নাই, খালি একটারই অনেক নাম। দেখবা না কিছু কিছু লোকের মানুষ একটা নাম থাকে 4-5টা, তো এইটা হলো এরকম, মানুষ একটা নাম থুই দিয়েছে 4-5টা, এরকম খালি এই একটারই, আর কোনোগুলো না, আর সবগুলো কিন্তু ভদ্র। এই একারই খালি ওর মেলায় তরল অনুপাত, ওর খালি এত সমস্যা, ওর নাম মানে নামের খালি শেষ নেই। ঠিক আছে, তো নামগুলো কি? অল্প কয়েকটা নামই: তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট কিংবা দ্রুত পরীক্ষা। দেখো তাহলে কি কি পাইলাম একটু খেয়াল করো। তরলতা অনুপাত, তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, দ্রুত পরীক্ষা অনুপাত, একই কথা। কেমন? আচ্ছা, এবার আসো গ দাগে কি আসবে, আর এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা আমি একটু স্টার্ট দিয়ে দেই। এটা হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, এবং এটা তোমার পরীক্ষায় আসবেই আসবেই। ঠিক আছে, একদম আসবেই, গ্যারান্টেড, তরল অনুপাত। এরপরে কি রাখছি আমরা? এরপরে রাখছি প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত মানে হচ্ছে হলো তোমার হচ্ছে, আচ্ছা এখানে প্রাপ্য হিসাব, ও আচ্ছা পাশেই তো দিছি, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রদেয় হিসাব আবর্তন অনুপাতের সূত্র কি? তোমার হচ্ছে হলো নিট ধারে বিক্রয় ডিভাইডেড গড় প্রদেয় হিসাব। কেমন? আর প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত কি? নিট ধারে বিক্রয় ডিভাইডেড গড় প্রাপ্য হিসাব। আর প্রদেয় হিসাবের আবর্তন অনুপাতের সূত্র কি? নিট ধারে ক্রয়, কারণ ধারে ক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। নিট ধারে ক্রয় ডিভাইডেড কি? তোমার হচ্ছে গড় প্রদেয় হিসাব। এটা অঙ্ক করতে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মিনহাজ খান, আই লাভ ইউ টু বাবা। তারপর হচ্ছে কি বলছে, মেহেদি পরতে ক্লাস দেন। হ্যাঁ ক্লাস দিচ্ছি তো বাবা, পরতেও ক্লাস দিচ্ছি। মোহাম্মদ হাসান, 1 crore স্টার। হ্যাঁ জি, 1 crore স্টার, জি জি ঠিক আছে। বলু বাবুল চাই হচ্ছে মোদের বিদ্যালয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের বাবারা। আসো আমরা ক্লাসে চলে যাই।
আচ্ছা এবার দেখো, এই যে দেখো এখানে যে অনুপাতগুলো আমি বলে দিছি এগুলোই হচ্ছে বেস্ট সাজেশন। এখন আমি তোমাদের একদম এক্সপেসিফিক বলে দেব কোন 7টা সাজেশন লাগবে, কোন 7টি, ঠিক আছে, কোন 7টি। তো দেখো প্রথমে আমরা এখানে রাখছি হচ্ছে, দেখো প্রথমে আমরা কি অনুপাতটা রাখছি, প্রথমে রাখছি আমরা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র কি, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। এর আদর্শ মান কত, 2:1। এই আদর্শ মান কি অঙ্ক করার সময় ক্লিয়ার হয়ে যাবে। তরল অনুপাত, এর অনেক নাম ছিল, একটু আগে আমরা পড়ছি। তরল অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, তারপর হচ্ছে তোমার দ্রুত পরীক্ষা, অ্যাসিড টেস্ট, হ্যাঁ এরকম। তো তরল অনুপাতের সূত্র কি, তরল সম্পদ ডিভাইডেড চলতি দায়। এখন এই তরল সম্পদটা এইটা কি আমাদের একটু জানতে হবে। তরল সম্পদ কি একটু খেয়াল করো, হোয়াট ইজ তরল সম্পদ, একটু মনে রাখবা। তরল সম্পদ, তরল সম্পত্তি সমান সমান চলতি সম্পত্তি মাইনাস মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ। কি লিখছি বলো, তরল সম্পদ সমান সমান কি, চলতি সম্পত্তি মাইনাস মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ। কেমন? আচ্ছা এরপরের অনুপাত কি আছে, কার্যকারী মূলধন অনুপাত। আচ্ছা এই কার্যকারী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন অনুপাত। এটা একটু মাথায় রাখবে, কেমন, চলতি মূলধন অনুপাত। এইটা অনেক সময় প্রশ্ন কিন্তু তোমার এরকম কার্যকারী মূলধন না বলে প্রশ্নে বলতে পারে হচ্ছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। এটা হচ্ছে একই কথা, কার্যকারী মূলধন অনুপাতও যা, চলতি মূলধন অনুপাতও তাই। কেমন? তাহলে কার্যকারী মূলধন অনুপাতের সূত্র কি, কার্যকারী মূলধন ডিভাইডেড চলতি দায়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার কার্যকারী মূলধনটা কিভাবে নির্ণয় করে। এটা চলো আমি একটু তোমাদের পাশে লিখে দিই। কার্যকারী মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে কার্যকারী মূলধন সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। চলতি সম্পত্তি বিয়োগ আচ্ছা চলতি দায়। অলরাইট, আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে এই 3টা ছিল। আচ্ছা এবার আমরা যদি স্টারের কথা বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন 3টা, গুরুত্বপূর্ণ বলবো এই যে চলতি অনুপাত, এটা আসবেই, তারল অনুপাত এটা লাগবেই, এই যে এই 3টা, এই 3টাই 3 স্টার। তার মানে ওই 7টার 3টা অনুপাতই কিন্তু এইটা, ঠিক আছে। আর্থিক বিবরণী করাবেন কিনা, আজকে রাতেই করাবো ইনশাল্লাহ। কেমন বাবা? আচ্ছা আসো। আচ্ছা এখানে দেখো আমি তোমাদের একটা লিস্ট দিয়েছি, লিস্টটা হচ্ছে একটু খেয়াল করো, লিস্টটার দিকে একটু খেয়াল করবা। আচ্ছা কিসের লিস্ট দিছি একটু খেয়াল করো, দেখো এখানে দিয়েছি চলতি সম্পত্তির একটা লিস্ট আর এখানে দিয়েছি চলতি দায়ের একটা লিস্ট। মনে রাখো তোমরা এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে গেলে এই চলতি সম্পদ আর চলতি দায় হলো সব সময় তোমার কাজে লাগবে, একদম অলওয়েজ কাজে লাগবে, ঠিক আছে। তো চলতি সম্পদ কোনগুলো দেখো, হাতে নগদ, নগদ তহবিল চলতি সম্পদ, দেনাদার প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ, প্রাপ্য বিল চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু চলতি সম্পদ না, প্রারম্ভিক মজুত পণ্য একটা খরচ, আর সমাপনী মজুত পণ্য হলো একটা কি, চলতি সম্পত্তি। কেমন? অব্যবহৃত মনিহারি চলতি সম্পদ, স্বল্প মেয়াদী বিনিয়োগ, খরচের অগ্রিম, যে কোনো প্রকার খরচের অগ্রিম, সেটা বেতন হোক বা ভাড়া হোক, এগুলো আমাদের জন্য চলতি সম্পদ। প্রাপ্য, প্রাপ্য মানে হচ্ছে বকেয়া। প্রাপ্য মানে কি বলো, বকেয়া, বকেয়া আয়। তার মানে আয়ের যত বকেয়া, সুদ যদি আমরা বকেয়া থাকে আমাদের, কমিশন যদি বকেয়া থাকে আমাদের, এগুলো সবই আমাদের জন্য চলতি সম্পদ। এই পাশে আসো চলতি দায় কোনগুলো। তো এখানে আমরা লিখছি হচ্ছে চলতি দায় হচ্ছে চলতি দায়ের ভিতরে কি কি আছে আমরা যদি খেয়াল করি, 1 নাম্বার আছে হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় বিল। এটা হচ্ছে আয়ের অগ্রিম। কিসের অগ্রিম? আয়ের অগ্রিম বা অনুপার্জিত আয়। এটা একটু মনে রেখো, আয়ের অগ্রিমের আরেকটা নাম কিন্তু অনুপার্জিত আয়, ঠিক আছে। আয়ের অগ্রিমের আরেকটা নাম কি, অনুপার্জিত আয়, বা তোমরা যেটাকে অনুপার্জিত আয় বলো ওটাকেই কিন্তু বলা হয় কি, আয়ের অগ্রিম। এরপরে দেখো যে কোনো প্রকার খরচের বকেয়া, সেটা বেতন খরচ হোক বা ভাড়া খরচ হোক, যে কোনো প্রকার খরচ যদি বকেয়া হয় সেটা আমাদের জন্য চলতি দায়। স্বল্প মেয়াদী ঋণ আমাদের জন্য চলতি দায়, দাবিহীন লভ্যাংশ আমাদের জন্য চলতি দায়, প্রস্তাবিত লভ্যাংশ আমাদের জন্য চলতি দায়। এইখানে যে চলতি সম্পদ চলতি দায়গুলো লিখলাম আমি, এটা জাস্ট একটু স্ক্রিনশট করে রাখো। তুমি 100% শিওর থাকো তোমার কোনোদিন আর চলতি সম্পদ চলতি দায় নিয়ে কোনোদিন কোনো অঙ্কে সমস্যা হবে না, কোনোদিন সমস্যা হবে না ইনশাল্লাহ। কেমন? আচ্ছা একটু খেয়াল কর। আচ্ছা এই পিডিএফটা আমি ক্লাস শেষে দিয়ে দেবো তোমাদের, কেমন, একটু মনোযোগ দাও। আচ্ছা এখানে আমরা তরল সম্পদের কিছু নাম অলরেডি ওই পাশে লিখে দিছি, তারল্য, তরলতা, দ্রুত, অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট, এগুলো আমি লিখে দিছি। আর তরল সম্পদের সূত্র কি, চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ মাইনাস প্লাস মজুত পণ্য, ঠিক আছে। আচ্ছা এটা একটু ব্র্যাকেট হবে,
অগ্রিম খরচ, মজুদ পণ্য। হ্যাঁ, আর এখানে এই যে মজুদ পণ্য লেখা না, কোথাও যদি শুধু মজুদ পণ্য লেখা দেখো, ওইটা কিন্তু অবশ্যই সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। কেমন? কোথাও যদি শুধু মজুদ পণ্য লেখা দেখো, এটা কি সমাপনী মজুদ পণ্য। কেমন? আচ্ছা, এরপরে আসো দায় মালিকানা অনুপাত। এটা হচ্ছে হলো আমি এটার পাশেও আমি 3 স্টার দিব। ঠিক আছে, তাহলে কি কি পাইলাম? চলতি অনুপাত পাইলাম, তারল্য অনুপাত পাইলাম, কার্যকারী মূলধন অনুপাত পাইলাম, দায় মালিকানা অনুপাত পাইলাম। 60টার এই 4টা পেয়ে গেলাম আমরা। কেমন? আচ্ছা, খেয়াল করো, দায় মালিকানা অনুপাতের সূত্র কি? বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। ঠিক আছে, এর আদর্শ মান কত? 1:1। অলরাইট। আচ্ছা, দায় মোট সম্পত্তি অনুপাত, দায় মোট সম্পত্তি অনুপাত। তো দায় মোট সম্পত্তি অনুপাতের সূত্র কি? বহির্দায় ডিভাইডেড মোট সম্পদ মাইনাস ভুয়া সম্পদ। এর আদর্শ মান হচ্ছে 1:4। এটা কম আসে, এটা বেশি আসে না, তবে এটা আসবেই। এই দায় মালিকানা অনুপাত এটা আসবেই। তুমি এটা মুখস্থ না করলেও এটা মুখস্থ করো। ঠিক আছে, আর এগুলো তোমরা একটু চোখ বুলায় যাবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো মূলধন গিয়ারিং অনুপাত। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা আমি একটা স্টার দিব। ঠিক আছে, মূলধন গিয়ারিং অনুপাত কিভাবে নির্ণয় করে, এটা মূল বইয়ের কোশ্চেন, মূল বইয়ে যে কোশ্চেন গুলো থাকে সেখানে দেখবে এটা প্রচুর আসে, তবে বোর্ডে খুব কম আসে। তো এটা কি? স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড মালিকানা তহবিল 1:2। এই স্থির খরচযুক্ত তহবিল এটা তোমার প্রশ্নে দিয়ে দিবে। কেমন? এবার দেখো এইখানে একটা কথা আছে, আমরা কি লিখছি? দায় মালিকানা অনুপাত। এখন এই দায় মালিকানা অনুপাতের প্রথম উপর লিখছি বহির্দায়। এখন আমাদের বহির্দায়কে এইগুলো জানতে হবে, মানে যে দায়গুলো পরিশোধ করলে প্রতিষ্ঠানের বাইরে আর কেউ পায় সেগুলো হলো বহির্দায়। কেমন? আচ্ছা স্যার, প্রতিটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা ক্লাস করে আপলোড দিন প্লিজ, সময় মতো তো আর লাইভ ক্লাস সম্ভব হয় না। হ্যাঁ, লাইভ ক্লাসটা করো, ইনশাল্লাহ ফায়দা হবে। ঠিক আছে, আর ক্লাস তো আমরা পাবাই তোমরা ইনশাল্লাহ। কেমন? আচ্ছা দেখো, এই বহির্দায়ের কোনগুলোকে বহির্দায় বলে? আচ্ছা, বহির্দায় হচ্ছে হলো, আচ্ছা এত দরকার নাই, ঠিক আছে, এত দরকার নাই, আমি একদম সংক্ষেপে বলে দিই। ঠিক আছে, একদম সংক্ষেপে বলে দিই। বহির্দায় কোনটা? বহির্দায় হচ্ছে হলো চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। এইটা মনে রাখবা খালি, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় যোগ দিলে আমরা পাই বহির্দায়, মানে এই দায়টা পরিশোধ করলে প্রতিষ্ঠানের বাইরে আর কেউ পাবে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে স্যার এই বহির্দায় মানে দীর্ঘমেয়াদী দায় কোনটা? 3টা জিনিসকে আমরা দীর্ঘমেয়াদী দায় বলবো, আর দীর্ঘমেয়াদী দায় 3টা থাকে না, যে কোনো একটাই থাকবে প্রশ্নে। সেগুলো কি? ঋণ, ঋণপত্র, আরেকটা হলো বন্ধকি ঋণ। একই কথা। ঠিক আছে, বন্ধকি ঋণ, এই 3টাই হলো দীর্ঘমেয়াদী দায়। তার মানে দীর্ঘমেয়াদী দায় হিসাবে এই 3টার যে কোনো একটা থাকবে, এটা একটু মনে রাখো। কেমন? এটা কিন্তু খুব কাজে লাগবে। এরপর আসো মালিকানা তহবিল। এরপরে কি আছে? মালিকানা তহবিল। কেমন? মালিকানা তহবিল। এখন এই যে মালিকানা তহবিল, মালিকানা তহবিলের ভিতর কি কি আসে? আমি তোমাকে সাজেশন দিয়েছি, সব মুখস্থ করার দরকার নেই, তুমি এটা মনে রাখবা, শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় প্লাস সাধারণ সঞ্চিতি। আর এই মালিকানা তহবিল থেকে সবার শেষে এই ভুয়া সম্পত্তিটা বিয়োগ দিয়ে দেবা। তাহলে আমি এখানে মাত্র 3টা বললাম। কি কি? শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, সাধারণ সঞ্চিতি। দেখো এত শর্ট করে কিভাবে আমি, মানে তোমাদের যেহেতু পরীক্ষা, আমি এখন এই সব মুখস্থ করতে বলতে পারতেছি না তোমাদের। তারপরে যদি কেউ পড়তে পারো, তোমাদের তো অনেকেরই ব্রেন সাংঘাতিক ভালো, সে তো 100% মুখস্থ করে ফেল, তার তো আর আমার কথা শোনারও দরকার নেই। বাট যারা একটু আমার মতন একটু তোমরা আর কি বলে একটু পিছানো টাইপের আছো, বা আমার মতন যারা বেশি ভালো স্টুডেন্ট না, তারা কি করবা? তারা হচ্ছে হলো এই যে 3টা বললাম, এই 3টা যোগ করলেই পাবা হচ্ছে হলো মালিকানা তহবিল। তবে মালিকানা তহবিল থেকে সব সময় ভুয়া সম্পত্তি কি যাবে? বিয়োগ যাবে। কেমন? আরেকটা জিনিস তোমরা চাইলে মাথায় রাখতে পারো, এই যে ভুয়া সম্পত্তি না, এই যে ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি, হ্যাঁ, এই ভুয়া সম্পত্তিটা কিন্তু জানা লাগবে। ভুয়া সম্পত্তি কোনগুলো, এগুলো আমি সামনে বলে দিচ্ছি বা এখানে লেখা আছে। তবে এখানে এই জিনিসটা মাথায় রাখবে, এই ভুয়া সম্পত্তি কিন্তু অলওয়েজ মোট সম্পদ, কি মোট সম্পত্তি এবং তোমার হচ্ছে মালিকানা তহবিল। কেমন? মোট সম্পত্তি এবং মালিকানা তহবিল থেকে কিন্তু সবসময় কি হয়? বিয়োগ হয়। এই ভুয়া সম্পত্তি অলওয়েজ এই 2টা জিনিস থেকে বিয়োগ হবে, এটা একদম মুখস্থ করে ফেলবা। অলওয়েজ অলওয়েজ অলওয়েজ, মানে তুমি যদি কোথাও এই মোট সম্পত্তি দেখো, 100% মোট সম্পত্তি থেকে শেষে যে ভুয়া সম্পত্তি বিয়োগ দিয়ে দিতে হবে। আর ভুয়া সম্পত্তি কোনগুলো? যেমন শেয়ার অবহার, প্রাথমিক খরচ, এগুলো হলো ভুয়া সম্পত্তি। এরপর আছে মালিকানা তহবিল। এই মালিকানা তহবিল থেকে অলওয়েজ ভুয়া সম্পত্তি কি করে দেখাইতে হবে? বিয়োগ করে দেখাইতে হবে। কেমন? আচ্ছা, তাহলে মালিকানা তহবিল পেলাম যে আমাদের এখানে সূত্র কি ছিল? বহির্দায় মালিকানা তহবিল। তার বহির্দায় কোনগুলো? এগুলো তো আমরা বুঝতেই পারছি, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। আর মালিকানা তহবিল কোনটা? শেয়ার মূলধন, শেয়ার অধিকার, সাধারণ সঞ্চিতি মাইনাস ভুয়া সম্পত্তি। অলরাইট,
এটা করলে আমরা ভাগাভাগি করলেই পেয়ে যাবো মালিকানা তহবিল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আসবেই। আচ্ছা, এরপরের গুলা অত আলোচনা করার কিছু নাই, এখানেও বহির্দয় সেম, মোট সম্পত্তি থেকে ভুয়া সম্পত্তি বিয়োগ দিছে সেম। আচ্ছা, পরেরটায় আমরা চলে যাই, দেখি এখানে দেখো, এখানে দিছে কি অলিক সম্পদ। দেখো এখানে কি বলছে, অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ বা ফিকটিশাস অ্যাসেট বা তোমার হচ্ছে এটা বলো অসমন্বয়কৃত, অনেক নাম আছে। মন কথা হচ্ছে অলিক মানে কি, অবাস্তব মানে কি, অবাস্তব সম্পদ মানে কি, বা ভুয়া সম্পদ মানে কি, মানে যেটা দেখতে সম্পদের মতন কিন্তু অ্যাকচুয়ালি সম্পদ না, যেটা দেখতে কি সম্পদের মতন কিন্তু আসলে যেটা কি না, সম্পদ না। তো সেরকম কি কি আছে, যেমন দেখো এখানে আছে, এটা একটু ভুল লেখা হয়েছে, এটা হবে প্রাথমিক খরচ। কি হবে, প্রাথমিক খরচ। কেমন, প্রারম্ভিক লিখে ফেলছে, সরি, প্রাথমিক খরচ। বিলম্বিত বিজ্ঞাপন একটা ভুয়া সম্পত্তি, শেয়ার অবহার একটা কি ভুয়া সম্পত্তি, অবলেখকের কমিশন একটা কি ভুয়া সম্পত্তি। তাহলে এই চারটা মুখস্থ রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কি কি, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, অবলেখকের কমিশন। এই চারটা হলো তোমার অবাস্তব সম্পত্তি বা অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। কেমন, আচ্ছা এবার দেখো স্থির খরচযুক্ত তহবিল, এটা একটু মাথায় রাখতে পারো। ঋণপত্র প্লাস অগ্রাধিকার শেয়ার মূলধন, বন্ধকি ঋণ, দীর্ঘমেয়াদী দায় থেকে ভুয়া সম্পত্তি আমরা সবসময়, আচ্ছা দীর্ঘমেয়াদী দায়, এইগুলো যোগ করলেই আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে পেয়ে যাব স্থির খরচযুক্ত তহবিল। এটা প্রশ্নে ইউজুয়ালি দিয়ে দেয়। এবার দেখো ভুয়া সম্পত্তি, আচ্ছা এইখানে আমি যে কথাটা লিখছি এইটাই এখানে বলা আছে কি, ভুয়া সম্পত্তি সবসময় মালিকানা তহবিল কি থেকে, মালিকানা তহবিল থেকে এক নাম্বার বিয়োগ যায়, আরেকটা কি মোট সম্পত্তি থেকে সবসময় বিয়োগ যায়। এটা চাইলে তোমরা একটু মনে রাখতে পারো। কেমন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরেরটা আসো, এরপরে তিনটা অনুপাত আছে, এর ভিতর আগে আমি একটু স্টার দিয়ে দিই, তোমরা কোনটা বেশি মাথায় রাখবা, সব থেকে বেশি মাথায় রাখবা এইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, আর এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট দুইটা হলো সেইমই। দেখো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত। তো মোট লাভ আমরা যখন করতে যাই তখন কি করতে হয়, আগে বিক্রি করতে হবে, তারপর তো আমি মোট লাভ পাবো। তারপর আমি যখন নিট লাভ অনুপাত করব, আগে বিক্রি করতে হবে, তারপর তো আমি নিট লাভ পাবো। তাহলে এই দুইটা ক্ষেত্রেই কিন্তু আমরা নিট বিক্রয় থেকে ভাগ করব। কিন্তু যখন নিট লাভ অনুপাত বলবে তখন নিট লাভকে দেবো উপরে, যখন মোট লাভ বলবে তখন মোট লাভ অনুপাতকে দিব উপরে। কিন্তু এটার সঙ্গে কিন্তু আমরা কত দিয়ে গুণ দিয়ে দেবো, 100 দিয়ে গুণ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আর এটার আদর্শ মান দেওয়া আছে কত, আদর্শ মান কত, আদর্শ মান হলো আমাদের 20% থেকে 30%, 5% থেকে 10%। অলরাইট, আরেকটা হলো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বা বিনিয়োজিত মূলধন অনুপাতও বলে। তো এটা একটু লেস ইম্পর্টেন্ট বলবো, এটা বেশি ইম্পর্টেন্ট না, আর এটা আসতেও পারে নাও আসতে পারে। কেমন, আচ্ছা তবে যেগুলো আমি 3 স্টার দিয়েছি ওগুলো আসবেই গ্যারান্টেড, ঠিক আছে, ওই 7টা আসবেই। তো বিনিয়োজিত মূলধন অনুপাতের সূত্র কি, সুদ ও কর পূর্ব নিট লাভ ডিভাইডেড বিনিয়োজিত মূলধন ইনটু 100, ঠিক আছে। এটার আদর্শ মান কত, 10% থেকে 15%। এইগুলো মনে রাখার দরকার নেই, এগুলো বেশি কাজে লাগে না, এই যে পার্সেন্টেজ গুলো এগুলো মনে অল্প কয়েকটা মনে রাখতে হয়। আমি তোমাকে একটু পরে অঙ্ক করাই দেখাই দিচ্ছি। আসো দেখো এইখানে কিছু জিনিস দেওয়া আছে, মোট লাভ কিভাবে নির্ণয় করে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট লাভ পাই। নিট লাভ কিভাবে বের করে, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা নিট লাভ পাই। আবার কোন কোন বইয়ে দেখবা এখানে আবার অপরিচালন আয়গুলোকে যোগ করছে, অপরিচালন আয়কে তোমরা কিন্তু অন্যান্য আয়ও বলো, ঠিক আছে। আর আয় তো সবসময় অ্যাকাউন্টিং এ কি হয়, যোগ হয়, এবং এটার থেকে অপরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করব, অপরিচালন। অলরাইট, আচ্ছা এবার এখানে দেখো এটা হলো নিট লাভের সূত্র। বেসিক্যালি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ দিলে এইসব অঙ্কে নিট লাভ আমরা পেয়ে যাই বা নিট মুনাফা পেয়ে যাই। এবার আসো বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনের সূত্র কি, মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। আমরা এটা হচ্ছে হলো বিনিয়োজিত মূলধনের সূত্র, ঠিক আছে। আচ্ছা এটা হলো দায়ের ভিত্তিতে, যাক আমরা ওই দিকে আর গেলাম না। সুদ ও কর পূর্ব নিট মুনাফা কিভাবে নির্ণয় করে, নিট লাভ প্লাস ঋণপত্রের সুদ প্লাস আয়কর সঞ্চিতি, ঠিক আছে। এগুলা বেশি দরকার নাই, তোমরা এটা বেশি একটা দরকার নাই। তুমি বেসিক্যালি এই মোট লাভ আর নিট লাভটা কিভাবে বের করে এই দুইটা একটু মাথায় রাখবা, কেমন, আর লাগবে না। এবার দেখো এটার পরে জাস্ট সহজ একটা, এটাই লাস্ট, হ্যাঁ সরি এটা হলো লাস্ট। দেখো মজুদ আবর্তন অনুপাত, এটা হচ্ছে 3 স্টার, মজুদ আবর্তন অনুপাত, ঠিক আছে, এটা 3 স্টার। অলরাইট, আচ্ছা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এটা 3 স্টার, আর প্রদেয় হিসাব আবর্তন এটা 2 স্টার। আচ্ছা তো দেখো এখানে কি বলছে, মজুদ আবর্তন অনুপাত, এটা সূত্র কি, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য, ঠিক আছে। এখন এই গড় মজুদ পণ্য কিভাবে নির্ণয় করে, প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য যোগ করে ওইটাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাই গড় মজুদ পণ্য। আর এই বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কের ভিতরে দেওয়া থাকবে, কেমন। এবার আছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত কি, প্রাপ্য হিসাব মানে কি,
দেনাদার, দেনাদার আবর্তন অনুপাত। তাহলে দেনাদার আবর্তন, দেনাদার কখন সৃষ্টি হয়? যখন আমরা ধারে কোনো কিছু বিক্রয় করি। তাহলে এই জন্য আমরা উপরে লিখবো নিট ধারে বিক্রয়, এটা অঙ্কের ভিতর দেওয়া থাকবে, বা অঙ্কের ভিতর যে বিক্রয়টা দেওয়া থাকবে ওইটাকেই তুমি নিট ধারে বিক্রয় ধরে নিবা। দক্ষতা অনুপাত সিলেবাসে নাই, আমি এই জন্য দক্ষতা অনুপাত সিলেবাসে নাই। কোন দক্ষতা অনুপাতটা সিলেবাসে নাই একটু বইলো, কোন দক্ষতা অনুপাতটা সিলেবাসে নাই? ঠিক আছে, অলরাইট। আচ্ছা এবার দেখো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এটা বললাম প্রদেয় হিসাব আবর্তন অনুপাত। এটা কি? প্রদেয় হিসাব কখন সৃষ্টি হয়, মানে পাওনাদার কখন সৃষ্টি হয়? যখন নিট ধারে ক্রয় থাকে। তাহলে নিট ধারে ক্রয়কে আমরা গড় প্রদেয় হিসাব দিয়ে ভাগ করবো। এই প্রদেয় বিল টদেয় বিল এগুলো লাগে না, বুঝছো? ফাও পেঁচায় লাভ নাই, কালকে পরীক্ষা পেঁচাই দরকার নেই। নিট ধারে ক্রয় ডিভাইডেড গড় প্রদেয় হিসাব, নিট ধারে বিক্রয় ডিভাইডেড গড় প্রাপ্য হিসাব, শেষ। এরপরে আসো এই গড় প্রাপ্য বিল, দেখো এখানে আমরা যে লিখছি গড় প্রাপ্য হিসাব, তারপর এখানে লিখছি গড় প্রদেয় হিসাব। এই গড়টা কিভাবে বাইর করবা? দেখো গড় মজুত পণ্য কিভাবে নির্ণয় করে? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস সমাপনী মজুত পণ্য ডিভাইডেড 2। 2 দিয়ে কেন ভাগ দিলাম? কারণ এখানে দুইটা মজুত পণ্য, বছরের শুরুর মজুত পণ্য, বছরের শেষের মজুত পণ্য, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিলাম। গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য হিসাব কি? প্রারম্ভিক প্রাপ্য হিসাব প্লাস সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2। অঙ্কের ভিতরে দুইটা প্রাপ্য হিসাব যদি দেওয়া থাকে, ঠিক আছে, সমাপনী প্রাপ্য হিসাব, অলরাইট, ভাগ 2। গড় গড় প্রাপ্য বিল এটা লাগবে না। গড় প্রাপ্য বিল মানে হচ্ছে অঙ্কের ভিতরে যদি দুইটা প্রাপ্য বিল দেওয়া থাকে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। এরপর দেখো গড় প্রদেয় বিল, গড় প্রদেয় বিলের সূত্র কি? প্রারম্ভিক প্রদেয়, আচ্ছা গড় প্রদেয় বিল এটাও দরকার নাই। এখানে কি লিখছে রে আল্লাহ, আচ্ছা গড় প্রদেয় বিল কি? প্রারম্ভিক প্রদেয় বিল প্লাস সমাপনী প্রদেয় বিল ভাগ 2, ঠিক আছে। এটা বেশি কাজে লাগবে না, লাগবে কোনটা? এই যে গড় মজুত পণ্য, গড় প্রাপ্য হিসাব, আর একটা হলে গড় প্রদেয় হিসাব, এটা লাগবে। এই তিনটা বেসিক্যালি এখানে লাগবে। আমি যদি একটু তোমাদের মনে রাখার সুবিধার্থে টেস্টার দিয়ে দিই, এই তিনটা লাগবে, এই মাঝখানের এগুলো লাগবে না। আচ্ছা তো দেখো গড় প্রদেয় হিসাবের সূত্র কি? প্রারম্ভিক প্রদেয় হিসাব হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব প্লাস সমাপনী প্রদেয় হিসাব, সমাপনী প্রদেয় হিসাব ভাগ 2, ঠিক আছে। প্রারম্ভিক প্রদেয় হিসাব প্লাস সমাপনী প্রদেয় হিসাব ভাগ 2, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো? গড় প্রদেয় হিসাব, ঠিক আছে। আচ্ছা এবার আসো ঢাকা বোর্ড 2024 সালের একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করবে। এখন তোমরা আমাকে একটু বলো, ঠিক আছে, তোমরা আমাকে একটু বলো সৃজনশীল কি একটু বেশি প্র্যাকটিস করাবো নাকি কম প্র্যাকটিস করাবো? যদি বলো বেশি প্র্যাকটিস করাবো তাহলে এক ক্লাসেই বেশি করে প্র্যাকটিস করাই দেবো, এবং এই যে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন তোমাদের জন্য এমসিকিউ আকারে আমি রেডি করে রাখছি, এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ, কেমন? এখন এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। এখন বলো সৃজনশীল কি একটু বেশি প্র্যাকটিস করাবো না কম প্র্যাকটিস করাবো? আচ্ছা আগে এটা তো শুরু করি। ঢাকা বোর্ড 2024 সব থেকে লেটেস্ট প্রশ্ন, দেখো কদাকে কি বলছে? চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। তো চলো আমরা প্রথমে লিখে ফেলি চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত সমান সমান উপরে লিখবো চলতি মূলধন ডিভাইডেড চলতি দায়। আমরা একটু জায়গা ফাঁকা রাখবো, একটু জায়গা ফাঁকা রাখবো যাতে আমরা এখানে ক্যালকুলেশনটা করতে পারি, কেমন? আচ্ছা এবার আমাদের লাগবে কি? চলতি মূলধন। তাহলে আমরা এখানে লিখবো, এখানে চলতি মূলধন সমান সমান, এখানে চলতি মূলধন, চলতি মূলধন মানে কি? কার্যকারী মূলধন। চলতি মূলধন সমান সমান কি? চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়, চলতি সম্পত্তি মাইনাস কি দায়? চলতি দায়। এখন দেখি অঙ্কের ভিতরে চলতি সম্পদ চলতি দায় দেওয়া আছে কি না। এই যে অঙ্কের ভিতরে যদি আমরা দেখি, অঙ্কের ভিতরে কিন্তু চলতি সম্পদ চলতি দায় এভাবে দেওয়া নাই। তার মানে এখানে আমাদের বের করে নিতে হবে, এখানে আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে, কেমন?
আমার জায়গা নেই, আমি পাশে করতেছি, তোমরা নিচেই করবা, ঠিক আছে? চলতি সম্পত্তি একদম দেখাই দিতে হবে কিন্তু পরীক্ষায়, খালি আন্দাজে করলেই কিন্তু হবে না বাবারা। তো দেখো অঙ্কের ভিতরে কি কি আছে চলতি সম্পদ, ঠিক আছে? কি কি চলতি সম্পদ আছে আমরা যদি একটু অঙ্কের ভিতরে, এই যে সম্পদ যেহেতু, সুতরাং এই পাশেই কিন্তু আমাদের চলতি সম্পদ থাকবার কথা। কি কি আছে? আসবাবপত্র স্থায়ী সম্পত্তি, মেশিন স্থায়ী সম্পত্তি, সমাপনী মজুত পণ্য চলতি সম্পত্তি, প্রাপ্য হিসাব একটা চলতি সম্পত্তি, প্রাপ্য বিল একটা চলতি সম্পত্তি, নগদ তহবিল মানে কি হাতে নগদ, এটা অবশ্যই চলতি সম্পত্তি, শেয়ার ওভার একটা ভুয়া সম্পত্তি। তার মানে 4টা চলতি সম্পত্তি আছে। কি? সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল। তো চলো আমরা এক এক করে লিখি, ঠিক আছে? সমাপনী মজুদ, প্রাপ্য হিসাব, একটু সময় দিতে হবে কিন্তু, কেমন? প্লাস প্রাপ্য বিল। আমার অঙ্ক করানোর পরে ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না, ঠিক আছে? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, এরপর আছে প্রাপ্য বিল, নগদ তহবিল। তাহলে এই 4টা হলো আমাদের কি, এই 4টা হলো আমাদের নগদ মানে সরি চলতি সম্পত্তি। এবার আমরা একটু টাকা মান বসাবো, ঠিক আছে? একটু ঢং করে দেখাইতে হবে, কিচ্ছু করার নাই বাবা। এখানে আছে কত? 20,000, 8,000, 7,000, 5,000। 20, 8, 7, 5, 20, 8, 7, 5, 20, 8, 7, 5। ওকে, অলরাইট। যদি যোগ দিই তাহলে কত হয়? আচ্ছা, একটু ক্যালকুলেটর নিয়ে করি। 28,000 প্লাস 7,000 প্লাস 5,000, 40,000। তাহলে চলতি সম্পত্তি পেলাম কত? 40,000। তাহলে এই চলতি সম্পত্তির এখানে আমরা লিখবো কত? 40,000 মাইনাস চলতি দায়। কি দায়? চলতি দায়। এখন আমাদের কি লাগবে? চলতি দায়গুলোকে লাগবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে ঝটপট লিখি চলতি দায়। এখন চলতি দায় সাধারণত কমই থাকে, তো চলতি দায় কি কি আছে? এটা অবশ্যই দায়ের পাশে থাকবে। এখানে আছে প্রদেয় হিসাবে একটা চলতি দায়, প্রদেয় বিল একটা চলতি দায়, এই দুইটা চলতি দায় আছে। শেয়ার মূলধন এটা মালিকানা তহবিল, সাধারণ সঞ্চিতি মালিকানা তহবিল, সংরক্ষিত মালিকানা তহবিল, 15% ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়, প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় বিল চলতি দায়। তার মানে এই দুইটা এখানে কি দায় আছে? চলতি দায় আছে, প্রদেয় হিসাব, প্রদেয় বিল। তো চলো আমরা লিখে ফেলি। $15,000 আর 5,000, 15 আর 5 কত হাজার? 20,000 টাকা। তাহলে চলতি দায় পেলাম কত হাজার টাকা? আমরা 20,000 টাকা, ঠিক আছে? চলতি দায় পেলাম কত? 20,000 টাকা। তাহলে আমরা এই চলতি দায়ের নিচে লিখবো কত? 20,000। এবার খেয়াল করো, 20,000 থেকে 40,000 থেকে 20,000 গেলে কত থাকে? 20,000 টাকা থাকে। তাহলে আমরা এই চলতি মূলধন বা কার্যকারী মূলধন পেলাম কত? 20,000 টাকা। তাহলে আমাদের মেইন যে সূত্র, চলতি মূলধন অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তাহলে চলতি মূলধন এই যে আমরা বের করছি কত হাজার? 20,000 টাকা। এই যে চলতি মূলধন কত? 20,000। তার মানে এই চলতি মূলধনের এখানে আমরা কত হাজার লিখে দিব? 20,000 লিখে দিব। অলরাইট। আচ্ছা, এরপর আছে কি? চলতি দায়। চলতি দায়, এখন এই চলতি দায়ও কিন্তু আমরা অলরেডি এই যে নির্ণয় করছি কত হাজার টাকা? 20,000 টাকা। এই যে চলতি দায় কত? 20,000 টাকা। তাহলে আমরা এই চলতি দায় তো নিচে লেখা আছে, তাহলে এখানে আমরা লিখে দিব কয় হাজার? 20,000। আর আমরা জানি একই রকম দুইটাকে ভাগ দিলে পাওয়া যায় কি? 1। 20,000কে 20,000 দিয়ে ভাগ করলে, ক্যালকুলেটরে ভাগ দিলেও দেখবা 1 আসতেছে। আর এই কার্যকারী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাতের আদর্শ মান যেটা, আদর্শ মানটা, সেই আদর্শ মানটা হলো 1:1। এটা জাস্ট আমি রাফে লিখে দিলাম। এই 1:1 এর এই লাস্টের যে টা ভালো মতন বুঝো কিন্তু, এই 1:1 এর লাস্টের যে টা, এই যে শেষের যে টা, এই শেষের টা তোমার এই যে উত্তর যেটা বের হবে সেই উত্তরের পরে লিখে দিতে হবে 1:1। আর এটার মানে হচ্ছে হলো 1 টাকা চলতি দায়ের বিপরীতে 1 টাকার চলতি মূলধন থাকা সন্তোষজনক। তো আমাদের সেটাই আছে। অলরাইট, তার মানে এটা সন্তোষজনক। এখন দেখো এখানে কে কি বুঝুনি আমাকে একটু জানাও, বা আমাকে একটু বলতে পারো যে এখানে কি বুঝতে পারোনি তোমরা, বা কি বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, ক্যামেরাটা মেলার নিচে নেমে গেছে।
আচ্ছা এবার কি ঠিক আছে? মনে হয় ঠিক আছে ইনশাল্লাহ। সাইডে নোট দেওয়া কি বাধ্যতামূলক? বাবা নোট দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু তোমার যে স্যার খাতা দেখবে সে তো আসলে মানে জানতে চাইবে তোমার কাছে, কি জানতে চাইবে, ঠিক আছে? সে তো তোমার কাছে জানতে চাইবে যে তুমি এটা বুঝা করছো নাকি না বুঝা করছো, এই জন্য এটা দেখাই দিবা, ঠিক আছে? এটা করতে কয় মিনিট লাগবে? এই অঙ্ক করতে 10 মিনিট লাগবে না, একদম 100% শিওর আমি। এই অঙ্ক করতে গেলে তোমার কোনোদিনই 10 মিনিটের বেশি লাগবে না এই পুরো সৃজনশীলটা করতে। আমি তো এখন বুঝানোর সুবিধার্থে আস্তে আস্তে করে বলতেছি। হ্যাঁ, আর তোমরা এগুলো তো পারোই। এটা গেল ক দাগ, ঠিক আছে? ক দাগ হয়ে গেছে। এই যে দেখো উত্তর 1:1, আর আমাদের উত্তরও আসছে কত? এই যে দেখো 1:1। অলরাইট। আচ্ছা এরপরে আসো চলতি অনুপাত। দেখো আমি তোমাদের বারবার বলছি এই চলতি অনুপাত আসবেই, তড়িৎ অনুপাত আসবেই, এই দুইটা মানে একদম থাকবেই থাকবে, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন। তো চলো আমরা এটা করি, চলতি অনুপাত। অলরাইট। আর বোর্ডে একদম সহজ প্রশ্ন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? ভয় পেও না তোমরা, ঠিক আছে? এখন দেখো, দেখো এই যে চলতি অনুপাত, এটা তোমার প্রশ্নে থাকবেই, এবং এই চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করবা। এখন চলতি সম্পদকে যে তুমি মানে চলতি সম্পদকে যে চলতি দায় দিয়ে ভাগ করবা, এখন এই চলতি সম্পদ চলতি দায় তো তুমি একবার অলরেডি নির্ণয় করে ফেলছো, এখন এইখানে আবার নিচে কি আবার নির্ণয় করবা? কোনোদিনই না। প্রশ্নে একবার নির্ণয় করলে কোনো একটা এন্ট্রি বা কোনো একটা হিসাব আর ওইটা নির্ণয় করতে হবে না। তো খেয়াল করো, দেখো এই যে অলরেডি কিন্তু তোমরা এই যে চলতি সম্পদ চলতি দায় নির্ণয় করেছো। কত? এই যে চলতি সম্পদ কত? 40,000 টাকা। চলতি দায় কত? 20,000 টাকা। এই যে চলতি সম্পদ 40,000, চলতি দায় 20,000। বাহ, ছন্দটা তো মিলে গেল। চলতি সম্পদ 40,000, চলতি দায় 20,000। বাহ, সুন্দর। আমি তো নিজেকে মাইকেল মধুসূদন দত্ত মনে করছি। আমার সানগ্লাসটা পরা উচিত, ঠিক আছে? মাইকেল মধুসূদন। আমি অমিত্রাক্ষর ছন্দের কি, অমিত্রাক্ষর ছন্দের, আচ্ছা আসেন তাহলে। চলতি সম্পদ 40,000, চলতি দায় 20,000, ঠিক আছে? চলতি সম্পদ 40,000, চলতি দায় 20,000। তাহলে 40,000কে আমরা যদি 20,000 দিয়ে ভাগ দিই, 2 পাই আমরা। 40,000 ভাগ 20,000, তাহলে পাই 2। কত পাই? 2। এখন এর যে আদর্শ মানটা ছিল, এই যে আমি একটু রাফে লিখে দিচ্ছি, এর আদর্শ মান ছিল 2:1। তোমরা বের করে দেখো সূত্রে। এখন এই লাস্টের যে 1:1, মনে রেখো লাস্টের যে 1:1, হ্যাঁ এই লাস্টের 1:1, এই 1:1টা সবসময় উত্তরে লিখে দেবা 1:1। অলরাইট? না বুঝতে পারার কোনো কিছু কিন্তু নাই, কেমন? এবার আসো, ঠিক আছে? বেশি শর্ট সিলেবাস করো না। দেখো আমি তোমাদের একটু বলি, ঠিক আছে? হ্যাঁ একটু বলি, অ্যাডমিশন যারা দিবা না, কিছুই বাদ দিতে পারবা না, সব পড়া লাগবে। তখন যে ঠেলা বুঝবে, অ্যাডমিশনের সামনে যখন যে পড়বা না, তখন যে প্রেশারটা পড়বে অ্যাকাউন্টিং এর, তখন টের পাবা কত ধানে কত চাল। এখন একদম শর্ট সিলেবাস নিয়ে এইখানে আইসা মানে একদম শর্ট সিলেবাস পুরা মানে এনসিডিবি থেকে যেটা দিছে একদম সেইটা মানে কপালের উপর নিয়ে বসে থাকো। মানে তোমাদের একটা জিনিস পড়াইতে আসলে মানে মানে একদম শান্তিও নাই পড়ায়, বুঝছো? মানে বোঝো, আগে বোঝার চেষ্টা করো। এত যদি এটা একদম শর্ট করে দিছে, এরপরেও তোমাদের এই জায়গা শর্ট সিলেবাস খুঁজতেছে। আমি জানি না তোমাদের শর্ট সিলেবাসে কোনটা আছে কি না আছে, একটু দেখো, দেখো বাবার একটু দেখো। আচ্ছা এরপরের কোশ্চেন কি বলছে? এটা তো গেল আমাদের প্রথমে চলতি অনুপাত। এরপরে কি? তড়িৎ অনুপাত নির্ণয়। তড়িৎ অনুপাতের কিন্তু আরো কিছু নাম ছিল, বলে দিছি। তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, এইগুলা। তো চলো আমরা তড়িৎ অনুপাতটা নির্ণয় করি, ঠিক আছে?
এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার এখানে তো অনেকে তরল দায় লেখে, এটা ভুল। সনাতন পদ্ধতিতে, সরি আধুনিক পদ্ধতিতে তরল দায় বলতে কোনো দায় নাই। সকল চলতি দায়ী তরল দায়, সুতরাং ওইটা আর আলাদাভাবে তোমাকে লিখতে হবে না, ঠিক আছে? অলরাইট। আচ্ছা আচ্ছা, তোমরা কি জানো এই যে কি বলতেছে কি স্যার মশা কামড়ায় ঠিক মতো ক্লাস করতে দেয় না, হুমায়ুন রশিদ। আচ্ছা বলো তো কোন মশা রক্ত খায় বলো তো, স্ত্রী মশা নাকি পুরুষ মশা? আচ্ছা চলতি দায়, এটা তো আমরা অলরেডি নির্ণয় করছি। চলতি দায় কত? 20,000 টাকা। তাহলে এখানেও চলতি দায় 20,000 টাকা লিখে দিলাম। এবার হচ্ছে হলো তরল সম্পত্তি। কি সম্পত্তি? তরল সম্পত্তি। এখন তরল সম্পত্তি নির্ণয় করার একটা ছোট্ট সূত্র আছে, এই সূত্রটা একটু মাথায় রাখবা তোমরা। নিচেই করবা তুমি, আমি পাশে করে দিচ্ছি এখানে। তরল সম্পত্তি, চলতি সম্পত্তি মাইনাস মজুদ পণ্য। আমি আগেই বলছি শুধু মজুদ পণ্য থাকলে এটা হলো সমাপনী মজুদ পণ্য, প্লাস অগ্রিম খরচ। কি বলছি? তরল সম্পত্তি মানে চলতি সম্পত্তি, তবে চলতি সম্পত্তি থেকে সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচটা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো চলতি সম্পত্তি কত টাকা আমরা অলরেডি এখানে আগেই নির্ণয় করছি। চলতি সম্পত্তি কত টাকা? 40,000 টাকা। এই যে চলতি সম্পত্তি 40,000 টাকা। তাহলে চলতি সম্পত্তির এখানে লিখলাম 40,000 টাকা মাইনাস মজুদ পণ্য। এখন আমাদের একটু অঙ্কের ভিতর দেখতে হবে যে সমাপনী মজুদ পণ্য কত টাকা দেওয়া আছে। এই যে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে কত? 20,000 টাকা। তাহলে প্রথমে আমরা এখানে লিখবো কয় হাজার টাকা? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য নিচে লিখবো 20,000। আমি আবারও বলতেছি, যদি কোথাও শুধু মজুদ পণ্য লেখা থাকে ওইটা কিন্তু সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য নয়। কেমন? অলরাইট। নেক্সট আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে আমাদের অগ্রিম খরচ, প্রিপেইড এক্সপেন্স। এখন অঙ্কের ভিতরে দেখি কোনো অগ্রিম খরচ আছে কি না। অগ্রিম খরচ আছে কি না, অঙ্কের ভিতরে আমরা দেখছি এখানে কোথাও অগ্রিম খরচ নাই। ঠিক আছে, তার মানে অগ্রিম খরচ যদি না থাকে অঙ্কে তাহলে তো আমরা একটা জোর করে আনতে পারবো না। এখানে দিব কি? একটা জিরো। তাহলে 40,000 থেকে 20,000 গেলে কত থাকে? সেই 20,000 টাকাই কিন্তু থাকে। কেমন? তাহলে তরল সম্পত্তি পেলাম কয় হাজার টাকা? 20,000 টাকা। তাহলে এখানে তরল সম্পত্তির এখানে লিখবো কত হাজার? 20,000। এবার আসো আমরা যদি 20,000 কে 20,000 একই রকম দুইটা দিয়ে ভাগ করি তাহলে পাই কত? 1। এই 1 এবং তড়িৎ অনুপাত বা তরল অনুপাতের আদর্শ মানটা কত ছিল? 1:1। আর ইস্টু দিবা কিভাবে? তোমরা ইস্টু দিবা এমন ভাবে যাতে দেখা যায় ভিতরটাই, যে ভিতরটা দেখা যায়। তো এই লাস্টের ইস্টু 1টা আমরা অবশ্যই লিখে দেবো ইস্টু 1। তার মানে এর সঠিক উত্তর হচ্ছে 1:1। আমরা উত্তর মিলাই দেখি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 1:1। আচ্ছা, না বুঝতে পারার কেউ নাই আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে দেখো বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করে এবং দায় মালিকানা অনুপাত নির্ণয় করে। তো চলো বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করি। এখানে কিন্তু বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। মূলধনের পরিমাণ ভালো মতন খেয়াল করে, এখানে কিন্তু অনুপাত বলে নাই, এখানে বলছে পরিমাণ নির্ণয় করো। কি নির্ণয় করো? পরিমাণ। তার মানে এখানে শুধু বিনিয়োজিত মূলধনের পরিমাণটা নির্ণয় করতে হবে। কেমন? আচ্ছা ঠিক আছে। বিনিয়োজিত মূলধন অনুপাত, সরি আমি নিজেই অনুপাত লিখতেছি। বিনিয়োজিত মূলধনের পরিমাণ না লিখে আমরা ডাইরেক্ট লিখি বিনিয়োজিত মূলধন। ঠিক আছে, আরো শর্টে লিখি বিনিয়োজিত মূলধন সমান সমান কি? বিনিয়োজিত মূলধনের সূত্র কি ছিল? একটু আগেই বলে দিছি, মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। তো মোট সম্পত্তি থেকে আমরা ভুয়া সম্পত্তি বিয়োগ করবো এবং ওইটা থেকে আমরা চলতি দায় বিয়োগ করব। এখন এই মোট সম্পত্তিটা আমরা কিভাবে নির্ণয় করি? দেখো অঙ্কে যদি কখনো এরকম তোমরা দেখো যে মোট সম্পত্তির টাকাটা দেওয়া নাই, সেক্ষেত্রে তোমরা তো জানো
স্থায়ী সম্পত্তি প্লাস চলতি সম্পত্তি প্লাস দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্লাস ভুয়া সম্পত্তি সবগুলো সরি মাইনাস ভুয়া সম্পত্তি, এগুলো সব যোগ বিয়োগ করলে তুমি পাও মোট সম্পত্তি। কিন্তু এই অঙ্কে কোনো প্যারা নাই। দেখো এই অঙ্কে এই যে সম্পত্তির যে পাশ, এই সম্পত্তির পাশে এই দেখো টাকা যোগ দিয়ে দেখো যোগ দেয় নাই পিটা। আচ্ছা এটা অঙ্কে যোগ দেওয়া থাকবে, ঠিক আছে, আমি এখন একটু যোগ দিয়ে নিচ্ছি, কিছু করার নাই। আচ্ছা আসো 25,000 প্লাস 15,000 20,000 প্লাস 8,000 প্লাস 7,000 5,000 প্লাস 10,000 যোগ করলে হয় 90,000 দিয়ে এরকম জেড টানা থাকবে, ঠিক আছে। আর এই সাইডেও যোগ দিলে অবশ্যই কি 90,000ই হবে ইনশাল্লাহ, কেমন, কারণ দুই পাশ সমানই হয়, ঠিক আছে। তাহলে 90,000। তাহলে এখানে মোট সম্পত্তি কত? তাহলে এইটাই হচ্ছে আমাদের মোট সম্পত্তি, কিন্তু এইটাই হলো আমাদের মোট সম্পত্তি। তাহলে আমরা মোট সম্পত্তিটা আগে লিখে ফেলি, 90,000 লিখলাম মাইনাস ভুয়া সম্পত্তি। এখন ভুয়া সম্পত্তি কয়টা বলছি? 3টা। কি কি ভুয়া সম্পত্তি? 1 নাম্বার প্রাথমিক খরচ, 2 নাম্বার বিলম্বিত বিজ্ঞাপন, 3 নাম্বার শেয়ার অবহার। কি কি বলছি আবার বলেন? প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার। অবহার কিন্তু এই 3টা হলো ভুয়া সম্পত্তি, মনে রাখবেন, কেমন। আচ্ছা আসেন তাহলে আমরা ভুয়া সম্পত্তিটা এখন তো স্যার ভুয়া সম্পত্তি তো সাধারণত থাকে 1টা বা 2টা, একটাই থাকে, তাও কি লিখে দিতে হবে? একটু লিখে দেন না, সমস্যা কি, ঠিক আছে, একটু লিখেন, সমস্যা নেই, কেমন। এটা আপনি যদি এখানে ভুয়া সম্পত্তিটা ডাইরেক্ট লিখে দেন, যেমন এই অঙ্কে ভুয়া সম্পত্তি কোনটা? এই অঙ্কে ভুয়া সম্পত্তি হলো আপনার এই শেয়ার অবহার, এই একটাই ভুয়া সম্পত্তি আছে। এখন অনেকে কি করে সূত্রে এখানে লিখে দেয় ডাইরেক্ট ভুয়া শেয়ার অবহার, তাতেও হবে, সমস্যা নাই তো, একই কথা, কোনো প্রবলেম নাই, কেমন। কি 60,000 বাবুল, 60,000 কি? আমি তো বুঝতেছি না বাবা। এখানে ভুয়া সম্পত্তি, কেমন, ভুয়া সম্পত্তি কি আছে? শেয়ার অবহার। শেয়ার অবহার কত টাকা? 10,000 টাকা। ভুয়া সম্পত্তির এখানে পাইলাম 10,000 টাকা মাইনাস চলতি দায়। চলতি দায় তো আমরা সেই শুরু থেকে নির্ণয় করতেছি। চলতি দায় কত টাকা? 20,000 টাকা। অলরাইট, তাহলে 90 থেকে 10 গেলে কত থাকে? 80,000। 80,000 থেকে 20 গেলে কত থাকে? 60,000 টাকা। ও আচ্ছা, তুমি উত্তর বলছো? ও আল্লাহ রে আল্লাহ, 60,000 টাকা। অলরাইট, তাহলে এটা হলো বিনিয়োজিত মূলধন। আমরা যদি উত্তরের দিকে খেয়াল করি, হ্যাঁ উত্তর মিলে গেছে 60,000। অলরাইট, আচ্ছা এবার আসো, এবার বলছে দায় মালিকানা অনুপাত। বাবা দেখো, এটা দেখলেই খালি স্টার দিতে মন চায়, ঠিক আছে, এটা হলো একদম তোমার পরীক্ষায় আসবেই গ্যারান্টেড। এই যে এটা দায় মালিকানা অনুপাত, এই যে এই ভদ্রলোক এসে বসে রয়েছে, তুমি পরীক্ষা হলে যাবা আর দেখবা এটা চলে আসছে, ঠিক আছে। তো চলো আমরা এটা করে ফেলি, দায় মালিকানা অনুপাত। অলরাইট, সেখানে আর ধরবে না, আমরা একটা স্লাইড বাড়াই, দায় মালিকানা অনুপাত। বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। আচ্ছা বহির্দায়, আমাদের প্রথমে একটু বহির্দায়টা নির্ণয় করে নিতে হবে, কেমন। কি দায়টা নির্ণয় করে নিতে হবে? বহির্দায়টা প্রথমে একটু নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা আগে বহির্দায়টা নির্ণয় করি। দেখবো এখানে বহির্দায় সমান সমান কি কি আমরা জানি? চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। আর দীর্ঘমেয়াদী দায় কয়টা? 3টা। ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ। এখন আমরা চলো অঙ্কের ভিতরে খুঁজি এখানে দীর্ঘমেয়াদী দায় কি আছে। অঙ্কের ভিতরে দীর্ঘমেয়াদী দায় আছে, এই যে দেখো কি আছে, 15% ঋণ। এই 15%-এর কোনো কাজ নেই, জাস্ট ঋণপত্র কত টাকা? 20,000 টাকা। তা এটা আমাদের কি? দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমরা ডিরেক্ট এই টাকাটা লিখে দিব, ঠিক আছে, 15% ঋণপত্র। মানে দীর্ঘমেয়াদী দায় না লিখে সরাসরি টাকাটা লিখে দিব, মানে অ্যামাউন্ট, মানে সরি, মানে সরাসরি দায়ের নামটা লিখে দিব, দীর্ঘমেয়াদী দায় হিসাবে যেটা আছে সেইটা লিখে দিব, ঠিক আছে। 15% ঋণ
পত্র। এখন চলতি দায় তো অলরেডি আমরা আগের থেকে নির্ণয় করছি 20,000 টাকা, আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। আর 15% ঋণপত্রও আছে কত হাজার টাকা, 20,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কত হাজার টাকা, দীর্ঘমেয়াদী দায় হিসাবে ঋণপত্র আছে কত টাকা, 20,000 টাকা। তাহলে 20 আর 20 কত, 40,000 টাকা পাইলাম। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে বহির্দায় পেলাম কত, 40,000 টাকা। তাহলে বহির্দায়ের নিচে লিখবো কয় হাজার, 40,000। এবার আমাদের লাগবে মালিকানা তহবিল। দেখো মালিকানা তহবিল আমি তোমাদের একদম কাজ কমাই দিছিলাম, মাত্র 3টা মুখস্থ করতে বলছিলাম। কি কি? 1 নাম্বার বলতেছিলাম শেয়ার মূলধন, 2 নাম্বার বলতেছিলাম সাধারণ সঞ্চিতি, আর 3 নাম্বার বলতেছিলাম শেয়ার অধিহার। এই 3টা মুখস্থ করলেই তোমার মালিকানা তহবিল হয়ে যাচ্ছে, এবং এই 3টাই অলওয়েজ থাকে। তো এই 3টা যোগ করে এটার থেকে অবশ্যই একটু ভুয়া সম্পত্তিটা বিয়োগ দিতে হবে। কারণ কি? কারণ এই মালিকানা তহবিল থেকে অলওয়েজ ভুয়া সম্পত্তি কি যায়, বিয়োগ যায়। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে মালিকানা তহবিলটা এবার নির্ণয় করব। কেমন? মালিকানা তহবিল অঙ্কের ভিতরে একটু দেখি কি কি মালিকানা তহবিল আছে। মালিকানা তহবিল আছে শেয়ার মূলধন একটা মালিকানা তহবিল, সাধারণ সঞ্চিতি মালিকানা তহবিল, সংরক্ষিত আয় মালিকানা তহবিল। পরম্পরা এই 3টাই কি মালিকানা তহবিল। আর এই মালিকানা তহবিল থেকে আমরা সবাই জানি ভুয়া সম্পত্তি একটা আছে, সেটা কি শেয়ার অবহার, ভুয়া সম্পত্তি। এই ভুয়া সম্পত্তিটা কিন্তু বিয়োগ চাই। তাহলে এই 3টা আগে লিখি, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়। শেয়ার একটু আগে চার্টে দেখাই দিছি কিন্তু, ঠিক আছে। শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয়। টাকার অ্যামাউন্ট যদি একটু খেয়াল করি, টাকার অ্যামাউন্ট কত, 30, 19, 1, 30,000 প্লাস 19,000 প্লাস 1,000, তাহলে হয় 30, 20, 50,000 টাকা। আর এটার থেকে অবশ্যই ভুয়া সম্পত্তিটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আচ্ছা, এটার থেকে আমার তো জায়গা নাই, একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, ব্যবস্থা করতেছি, আল্লাহ ভরসা। ভুয়া সম্পত্তি হিসাবে কি আছে, শেয়ার অবহার, সেটা আমরা বিয়োগ দিয়ে দেব। আচ্ছা, শেয়ার অবহার হিসাবে কি ছিল, শেয়ার অবহার হিসাবে ছিল কত টাকা, 10,000 টাকা। তাহলে আমরা এখানে বিয়োগ দিয়ে দেব কয় হাজার, -10,000। তাহলে এই ব্র্যাকেটের এগুলো যোগ দিয়ে হয়েছে 50,000। 50,000 থেকে আমরা এবার 10,000 বিয়োগ করব, তাহলে আমাদের বের হয়ে যায় কত হাজার টাকা, 40,000 টাকা। এই 40,000 টাকা হলো আমাদের মালিকানা তহবিল। তবে মালিকানা তহবিল থেকে অবশ্যই ভুয়া সম্পত্তি কি করে দেখতে হবে, বিয়োগ করে দেখাইতে হবে, ঠিক আছে। স্যার সংরক্ষিত আয় মানে কি, বিজয় দা, সংরক্ষিত আয় মানে, এটা অন্য টপিকের একটা কোশ্চেন করলে বাবা। সংরক্ষিত আয় মানে হচ্ছে একটা যৌথ মূলধনী কোম্পানি তার মুনাফার যে অংশটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে, মানে অবন্টিত যে মুনাফাটা, ওইটাই হচ্ছিল তার কি সংরক্ষিত আয়, বা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে। একটা যৌথ মূলধনী কোম্পানি যখন আয় করে বা নিট মুনাফা করে, তখন তো সব টাকা সে ভোগ করে ফেলে না, বা সব টাকা শেয়ার হোল্ডারের মধ্যে বিনিয়োগ করে দেয়, সরি মানে ভাগ করে দেয় না। সে আয়কর দেয়, লভ্যাংশ দেয়, বিভিন্ন রকম তহবিল সৃষ্টি করে, তারপর একটা অংশ সে ভবিষ্যতের জন্য কি সংরক্ষণ করে রাখে। ওই যে আমরা যেমন আমাদের মা চাচিরা যেমন আচার সংরক্ষণ করে রাখে না, বর্ষাকালে আচার বানাই রাখে, মানে গরমকালে সিজনে আচার বানাই রাখে, সারা বছর খায়। তো ওই রকম যৌথ মূলধনী কোম্পানি একটা টাকা, একটা লাভের একটা অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে, ওইটাকেই বলা হয় সংরক্ষিত আয় বিবরণী, বা সংরক্ষিত আয়, বা রক্ষিত আয়, বা রিটেইনড আর্নিং। কেমন? আচ্ছা, তো এটা হচ্ছে উত্তর। আচ্ছা, মালিকানা তহবিল কত, মালিকানা তহবিল পেলাম আমরা 40,000। তাহলে 40কে 40 একই রকম ভাগ দিলে পাবো কত, 1। আর এটার আদর্শ মানও কিন্তু 1:1। তার মানে লাস্টের *1টা আমরা লিখে দিব *1। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, উত্তর হচ্ছে 1:1। উত্তর হলো 1:1, আমাদের উত্তর মিলেছে। তাহলে এটা ছিল ঢাকা বোর্ড 2024-এর সলিউশন। তোমরা একটু চোখ বুলাই নাও,
আমরা হচ্ছে এইগুলা মূলত করছি, হ্যাঁ এইগুলাই বেসিক্যালি করছি। হ্যাঁ, প্রথমে আমরা এইটা হলো ক দাগ করছি, তারপর এটা হলো খ দাগের উত্তর ছিল, এরপর এটা হচ্ছে গ দাগের বিনিয়োজিত মূলধন নির্ণয় করছি, এরপর হচ্ছে হলো দায় মালিকানা অনুপাত নির্ণয় করছি, এটাও গ দাগের। কেমন? আচ্ছা, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এখন এই সিলেট বোর্ড 2024 এইগুলা আসলে এখন আমার না করাই দিলেও হয়। এখন তোমরা বলো এটা কি করাই দিব নাকি এমসিকিউতে চলে যাব? এখন তোমরা বলো। স্যার চশমা চাই। আচ্ছা, চশমা পরে ফেলছি, এই যে স্মার্ট বয় ইন খুলনা, ঠিক আছে। এটা স্বাভাবিকভাবে এটা আমরা পড়া ডিজার্ভ করি, যেহেতু আমরা কমার্সের ছেলে পেলে, অঙ্ক মিলাইলে এটা তো আমরা পারবোই, ঠিক আছে। এটা তো আমরা একটু পড়তে পারি, তাই না? আর সিইউ, আচ্ছা দাঁড়ো, সিইউ কেমনে দিব? না এন তো হচ্ছে না, কেমনে? আচ্ছা দে আছে, আচ্ছা এনে, আচ্ছা এইখানে হবে, এই সিউ ঠিক আছে। এবার অলরাইট, অঙ্ক মিলাইলে আমি স্যার হয়ে, বুঝছিস, এই বুড়া বয়সে যদি আমার এই ভালো লাগে অঙ্ক মিলাইলে, আর তোরা তো সব কি, তোদের রক্ত তো সব এক একটার টক বগে, তোকে তো মনে কর অঙ্ক মিলাইলে মনে কবে ইলন মাস্কের স্পেস এক্সে করে স্যার আমি মঙ্গল গ্রহে চলে যাব। মঙ্গল গ্রহেতে যাইতে লাগে হচ্ছিল 3 মাস, আমি যাব 3 দিনে, ঠিক আছে। আচ্ছা, চোখে দেখতেছি না, এখন এটা খুলতে হবে। এখন আমাকে একটু বলো এটা করাই দিব কিনা। আচ্ছা, সবাই বলছে এমসিকিউ, সবাই, আচ্ছা এমসিকিউ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমাদের একটু বিনোদন দেই, এটা আমার কি লাভ বলো? আমার কি লাভ? আমি তো তোমাদের জন্য বিনোদন দিই, এইটা আবার অনেকে অনেক চোখে দেখে, ঠিক আছে। অথচ দেখতেছো না যে তোমরা কতক্ষণ ধরে ক্লাস করতেছো, 400-500 স্টুডেন্ট, যে কতক্ষণ ধরে তোমরা ক্লাস করতেছো। এখনকার মানুষজন তো আবার ওই যে সায়েন্টিস্টরা বলতেছে যে এখনকার পোলাপানের ধৈর্য সহ্য নেই, তাহলে এই যে ঘন্টার পর ঘন্টা ক্লাস এই জেন জেড, এই জেনারেশন জুমার কেমনে করে? তোমরা এক একজন লিজেন্ড, তোমরা এক একজন কিংবদন্তি আমি মনে করি, ঠিক আছে। যারা এরকম বলে যে এখন পোলাপানের ধৈর্য নাই, এরা বাংলাদেশের পোলাপানের ডিএনএ টেস্ট করুক, তখন বলবে এক্সেপ্ট বাংলাদেশি, বলবে এখনকার জেনারেশনের পোলাপানের কি নাই, ধৈর্য নাই, এক্সেপ্ট বাংলাদেশি পোলাপান। ভিডিও গেম খেলা পোলাপানরা দেখছো সংসদে চলে গেছে, হ্যাঁ। এরা এরা মাথা নিচু করে হাঁটে, জীবনে মাথা উঁচু করতে পারে না, এরা কি করে ফেলাইছে, হ্যাঁ কি করে ফেলাইছে, কি অসাধ্য না সাধন করছে। তাহলে এরা কি করতে পারে? ইউটিউবে ফেসবুকে পোলাপান ফালতু সময় নষ্ট করে, ফালতু সময় নষ্ট করে, গেম, জুয়া পর্যন্ত খেলে, গাম্বলিং করে। আর সেইখানে তোমরা পড়াশোনার মতন একটা পবিত্র কাজে এটা ব্যবহার করতেছে। এখন আমরা স্যার তুমি ঘন্টা, মানে এটা হচ্ছে একটা মানুষ 5 মিনিটের বিষয় বেশি তো একটা মানুষ একটা বিষয়ে কনসেন্ট্রেট রাখতে পারে না, আর তুমি তো 1 ঘন্টার উপরে এটা এটা তুমি ক্লাস শুনতেছো, ক্লাস দেখতেছো, এটা তো পেইনফুল, এটা তো কষ্ট হয়। এটা ক্লাস করতে ভালো লাগে যদি কেউ বলে এটা প্রতিবন্ধী। ক্লাস করতে কারোই ভালো লাগে না। ক্লাস করে লাইফটা সুন্দর হইলে যেটা তুমি পাবা, তোমার লাইফটা বেটার হইলে তুমি যেটা পাবা, ওইটা কিন্তু তোমার ভালো লাগবে, কিন্তু পড়তে কোনোদিন ভালো লাগে না। খাটতে কারো ভালো লাগে? বাচ্চা কানলে কখনো দেখছো যে এই মধ্যের বিদ্যালয়ের ভিডিও, বাচ্চা ধরো এই যে পরো চ্যানেলের ভিডিও অন করে দিছে, এটা দিবে? মধ্যের বিদ্যালয়ের ভিডিও অন করে দিবে না, দিবে কার্টুন অন করে। কিন্তু বুঝো, পড়াশোনার ভিডিও কিন্তু কেউ দেখে না প্রয়োজন ছাড়া। সেইখানে তুমি ঘন্টার পর ঘন্টা করতেছো, তোমরা লিজেন্ড। আমি তোমাদের নাম রাখলাম, তোমরা হলো লিজেন্ড, কিংবদন্তি, মন থেকে বলতেছে, ঠিক আছে। এবং তোমরা সবকিছুই করতে পারো, এটা আমি মনে প্রাণে বিলিভ করি, সবকিছুই করতে পারো। আর যারা আমাদের ফাও সমালোচনা করে বা ভবিষ্যতে করবে, তোমরাই উত্তর দিয়ে দেবে, এটাও আমি জানি। তোমরাই উত্তর দিবা, আমাদের উত্তর দেওয়া লাগবে না। আমরা তো উত্তর দিই না, আমরা তো কারণ আমি সমালোচনা করি না। বাট আমাদের নামে যারা ওই পিঞ্চ কথা বলে, খোঁচা মারে, এগুলো গিবাদের ভিতরে পড়ে না তো, এগুলো গিবাদের ভিতরে পড়ে না। গিবাদ হচ্ছে কি, গিবাদের সংখ্যাটা বোঝানো উচিত। পড়াইতে এসে মৃত ভাইয়ের মাংস খায়, আবার বড় বড় কথা সমানে কোন চ্যানেলের কি খুদ। বেটা তুই নিজে ভালো কর, সবাই চেষ্টা করতেছি আমরা বাচ্চাদের ভালো কিছু দেওয়ার। কে কার দোষ, কার কি হয়েছে, কে কি করে কি না করে, কে বিনোদন দেয়, বিনোদন দিবে না। 5 মিনিট মানুষ কনসেন্ট্রেট রাখতে পারে না, 1 ঘন্টার উপর ক্লাস করতেছে। তোমার ক্লাসে তো 200 জন লোকেরই খুঁজে পাওয়া যায় না, তো ওদের বিনোদন দিব না? এনে তো নাচবো, গাবো, মাইকেল জ্যাকসনের ডান্স দেবো, সমস্যা আছে কারো? আমরা মাইকেল জ্যাকসনের ডান্স দিব, আমরা A+ পাবো ইনশাল্লাহ, বলো সবাই। আচ্ছা আসো, অনুপাত হলো দুটি রাশির কি? এগুলো মুখস্থ বিদ্যা বাবা, এগুলোর কি বিদ্যা বলো? এগুলোর মুখস্থ বিদ্যা, এখানে বোঝাবুঝির কিছু নাই। দুটি রাশির ভাগফল, দুটি রাশির ভাগফল কেমনে? ওই যে চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দেয়, ভাগ করছো না, ভাগফল, ঠিক আছে।
সঠিক উত্তর ভাগফল। জি, পরের কোশ্চেনে আসি। দেখো, এটা সকল বোর্ড 2018 সালে আসছে। পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? দুটি আর্থিক চলকের গুণফল। এটা একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ বিদ্যা। এরপরটা আসো, এরপর এগুলো বোঝার আছে, এগুলো বোঝার আছে, কেমন খেয়াল করো। সবাই বলতেছি ইনশাআল্লাহ। দেবাশিস রয় সেও বলছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এইরকমই হবে, বাংলাদেশে এরকম হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশে এরকম হবে। ধর্ম পরে, আগে মানুষ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব থেকে বেস্ট মানুষ। তার সামনে থেকে একটা কাফের কোনো ধর্মে মানে বুঝতো, কাফের মানে বুঝতো, মানে ওর কোনো মানে খারাপ, তার লাশ সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই পড়ছেন। সাহাবীরা বলতেছেন, আপনি দাঁড়াইলেন কেন প্রিয় নবী? তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে, মানে সাহাবীরা বলতেছে ও তো কাফের, আপনি দাঁড়াইলেন কেন? বলতেছে কাফের পরে, আগে ও মানুষ। আমার যদি কেউ নমস্কার বলে, আমি দ্বিতীয়বার নমস্কার বলার আগে চিন্তা করি না। আমার ব্যাচের হিন্দু স্যাররা, হিন্দু মেয়েরা, খ্রিস্টান মেয়েরা আমাকে যেভাবে সালাম দেয়, আমার মুসলিম একটা ছেলেও আমাকে ওইভাবে সালাম দেয় না। ঠিক আছে, ধর্ম আগে। আল্লাহর কাছেও কিন্তু যে ভালো মানুষ এবং ধার্মিক, তার গুরুত্ব কিন্তু আল্লাহর কাছে বেশি, যে ধর্ম পালন করে অথচ অন্যায় করে। ঠিক আছে, আচ্ছা আসো, কোনটি দ্বারা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করা যায়? এটা হলো বরিশাল বোর্ড 16 সালের প্রশ্ন। স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ, স্বল্পমেয়াদী ঋণ বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ যাচাই ক্ষমতা, এরকম টাইপের একটা প্রশ্ন তুমি পাবা, এবং এইরকম টাইপেরই একটা প্রশ্ন পাবা ইনশাল্লাহ। আমি এটা একটু স্টার্ট দিয়ে দিচ্ছি, এই জন্য এটা বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অলরাইট, দেখো, এটা হলো সম্পদ আবর্তন, শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন আয় অনুপাত, মোট সম্পদ অনুপাত, তারল্য অনুপাত। অবশ্যই তারল্য অনুপাত, কারণ এখানে তিনটা জিনিসকে মনে রাখবা। ঠিক আছে, কয়টা? তিনটা। এক নাম্বার হলো চলতি অনুপাত, এটা হলো স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা অনুপাত। দুই নাম্বার হলো তরল অনুপাত, এই যেটা আমরা এখানে লিখছি, তারল্য আর তরল একই কথা। আর তিন নাম্বার হলো চলতি মূলধন অনুপাত বা কার্যকারী মূলধন অনুপাত। এই যে বেসিকটা ক্লিয়ার করে দিলাম। এরকম টাইপের প্রশ্ন আসলে এই তিনটার যে কোনো একটা অপশনে থাকবে এবং সেটাই তুমি দাগাবা। আর এই তিনটাই হলো স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাত। কেমন? আচ্ছা আসো, নেক্সট কোশ্চেন আসো। সর্বাধিক তরল সম্পদ কোনটি? দিনাজপুর বোর্ড 24, সিলেট বোর্ড 24। সর্বাধিক তরল সম্পদ, সর্বাধিক তরল মানে সব থেকে তরল সম্পদ কোনটা? অবশ্যই নগদ টাকা, হাতে নগদ টাকা, হাতে নগদ বা নগদ তহবিল, এটাকে কি বলে? নগদ তহবিল। দেখো কেন এটা সর্বাধিক মানে আচ্ছা, তরল সম্পদ মানে কি জানো তো? যে সম্পদটা খুব দ্রুত পরিবর্তন করা যায়, দ্রুত পরিবর্তনযোগ্য। তোমার কাছে যে নগদ টাকা থাকে, এটা কিন্তু সবচেয়ে নেট চলে গেছে। এই কই নেট চলে গেছে? কি বলে? হাই, পিটানি দেবো একটা, নেট চলে গেছে আন্দাজে। এই নেট ঠিক আছে না? নগদ তহবিল। আচ্ছা দেখো, তোমার কাছে, তোমার মনে করো 100 বিঘা জমি আছে, হঠাৎ করে তোমার এক জায়গায় তোমার ফ্যামিলির কেউ একজন অসুস্থ হয়ে গেছে, অপারেশন করতে হবে। হ্যাঁ, তোমার এখন ধরো 2 লাখ টাকা লাগবে। এখন তুমি কখন জমি বিক্রি করবা, কখন ওই দলিল রেডি করবা, কখন ওর কাছ থেকে টাকা আদায় করবা, তারপরে তোমার ডাক্তার কতক্ষণ অপেক্ষা করবে? করবে না। কথা বুঝাইতে পারছি? তখন ডাক্তার অপেক্ষা, কিন্তু তোমার কাছে যদি নগদ টাকা থাকে 2 লাখ, সঙ্গে সঙ্গে বাইর করে দিয়ে তুমি বলবা যে আমার আম্মুর অপারেশন করেন, আমার বাবার অপারেশন শুরু করেন। এটা হলো নগদ টাকার পাওয়ার, যে থাকলে সাথে সাথে তুমি এটা তোমার যে সমস্যাটা এটা সলভ করতে পারবে। তো এই জন্য এটাকে বলে কি? সর্বাধিক তরল সম্পদকে হাতে নগদ বা নগদ তহবিল। ঠিক আছে, সঠিক উত্তর কত? ক। জি, সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে কি? অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান কত? অগ্নি পরীক্ষা অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। একটু আগেই বুঝাইছি। অগ্নি পরীক্ষার আরো কিছু নাম আছে, নামগুলো একটু মনে রাখো, এটা কিন্তু তোমার পরীক্ষায় কাজে দিবে। এখন আর লিখলাম না কি কি। তোমার হচ্ছে তরল, তোমার হচ্ছে হলো তরল অনুপাত, তরলতা অনুপাত, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, দ্রুত পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা এবার আসো, সঠিক উত্তর গ। হ্যাঁ, এরপরে কোশ্চেন আসো। চলতি সম্পদ 20 লক্ষ টাকা এবং চলতি দায় 10 লক্ষ টাকা হলে চলতি অনুপাত কত? এখন চলতি অনুপাতের সূত্র কি জানি আমরা? চলতি সম্পত্তি ডিভাইডেড কি? চলতি দায়।
এখন চলতি সম্পত্তি কত আছে? চলতি সম্পত্তি আছে কত? চলতি সম্পত্তি আছে হচ্ছে 20 লাখ, আর চলতি দায় কত? 10 লাখ। তাহলে 20 লাখ রে 10 লাখ দিয়ে ভাগ দিলে হয় কত? 2। কত? 2। আর এটার আদর্শ মান কত? 2:1। তার মানে এই লাস্টের টা উত্তরে লিখে দিতে হবে 1:1। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2:1। তাহলে সঠিক উত্তর এখানে 2:1 কই আছে? কতে আছে। নেক্সট কোশ্চেন, একটি কোম্পানি 36,000 টাকা, আচ্ছা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি একটু স্টার দিয়ে দিচ্ছি। এই টাইপের একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, খেয়াল করো, ঠিক আছে? এটা একটু খেয়াল করো, ঠিক আছে? আর এই টাইপের কোশ্চেন আর একটু টেস্ট পেপার থেকে আর একটু বেশি করে সলভ করে, আর আমি ম্যারাথন ক্লাস আনার চেষ্টা করতেছি। আর্থিক বিবরণী করায় যদি তোমাদের আগ্রহ থাকে, কালকে হয়তো বা একদম এমসি করে একটা ম্যারাথন ক্লাস দিব, আজকে আর্থিক বিবরণী করাবার পরে ইনশাল্লাহ। দেখো, একটি কোম্পানি 36,000 টাকার চলতি মূলধন, ভালো মতন বুঝো কিন্তু। চলতি মূলধন মানে কি? কার্যকারী মূলধন। চলতি মূলধন মানে কি? কার্যকারী মূলধন। তার কার্যকারী মূলধন আছে কত? 60,000 টাকা। চলতি অনুপাত 5:2 হইলে, চলতি অনুপাত কত? 5:2 হইলে চলতি দায়ের পরিমাণ কত? এখন দেখো এখানে বুঝো, চলতি অনুপাত কি অনুপাত? চলতি অনুপাত সমান সমান আমরা কি জানি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এই তো। আচ্ছা দেখো এখানে চলতি সম্পদ, দেখো এখানে কিন্তু বলছে অনুপাতটা 5:2। তার মানে 5:2 মানে কি? 5:2 মানে হচ্ছে 5 থেকে 2 বিয়োগ করতে হবে। তার মানে প্রথম 5 হচ্ছে চলতি সম্পদ, পরের 2 হচ্ছে চলতি দায়। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় যদি আমরা বিয়োগ দিই, যেটা থাকে এইটাই হলো আমাদের কি? তরল অনুপাত। এখন আমাদের এখানে কোম্পানির চলতি তরল অনুপাত দেওয়া আছে কত টাকা? 36,000 টাকা। বুঝো কিন্তু 36,000 টাকা। এই 36,000 টাকা কত ভাগ? 3 ভাগ। আর আমার প্রশ্নে চাইছি কি, এখানে ভালো মতন বুঝো কিন্তু, এই 5 হচ্ছে আমার কি? চলতি সম্পদ, আর এই 2 হলো কি? আমাদের চলতি দায়। বোঝো? বোঝো? তাহলে এখন আমার প্রশ্নে চাইছি কি? চলতি দায়ের পরিমাণ কত। এখন চলতি দায় কোনটা? এই যে চলতি দায় হলো 2, তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ করব। কেমন? এটা কত? কি রে ভাই, কি হলো তোর? মার্ক হচ্ছে না কেন? আচ্ছা যাও, এবার তোমার 36,000কে 3 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। 24,000 টাকা সঠিক উত্তর। আচ্ছা 24,000 টাকা, এখানে ওরা 2400 লিখছে, 24,000ই হবে। আর এখানে যদি একটা শূন্য কাটা দিয়ে 3600 ধরো, এটা প্রিন্টিং একটা সমস্যা, 3600 ধরো, তাহলে এখানে হবে 2,400। এটা একটু স্ক্রিনশট করে রেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কেমন? এটা একটু ভালো মতন প্র্যাকটিস করে, কিন্তু একটু স্ক্রিনশট রাখো এটা, কেমন? এই অধ্যায়ের জন্য সঠিক উত্তর গ। জি, ঠিক আছে। এরপরের কোশ্চেনে আসি। মোট লাভ অনুপাত কি? মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় কোনটি? মোট লাভ অনুপাত দিয়ে অবশ্যই মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত যাচাই করা হবে। মোট লাভ আর মুনাফা তো একই অবশ্যই, ঠিক আছে। গ সঠিক উত্তর। মনে রাখি কিন্তু মোট লাভ, এখানে বলেই দিছি কি? মোট লাভ। তাহলে মোট লাভের সঙ্গে কি? যে মুনাফা জড়িত। এরপর আসি, চলতি সম্পদ মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। আমরা সবাই জানি চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ এই দুইটা বিয়োগ দেওয়া হয় কখন? যখন আমরা তরল সম্পদ বের করতে যাই। তাহলে অবশ্যই কি? তরল সম্পদ বা তারল্য সম্পদ। সঠিক উত্তর ক। তরল সম্পদের সূত্রই এটা। কার্যকারী মূলধনের সূত্র কোনটা? কার্যকারী মূলধনের আরেকটা নাম কি? আমরা সবাই জানি কার্যকারী মূলধনের আরেকটা নাম চলতি মূলধন। তাহলে এই চলতি মূলধন নির্ণয় করার সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো আমরা দেখি কই আছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এটার অপশনে মনে হয় ভুল আছে, এটা অপশনটা একটু ভুল আছে, এটা দেখো না, এটা অপশনটা একটু ভুল আছে। এটা সঠিক উত্তর হবে হচ্ছে এটা, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ঠিক আছে, অলরাইট। ধন্যবাদ সবাইকে। আই হোপ তোমরা ক্লাসটা করে অনেক অনেক বেশি উপকার হইছো। আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব ক্লাস দেবার, এইভাবে সাপোর্ট করার। রাতে তোমরা যারা নিশাচর প্রাণী আছো আমার মতো, বা তোমরা যারা রাতের পেঁচা, আর যারা ভোরের পাখি, তারা তো অলরেডি এখন ঘুমাই গেছেনি আলহামদুলিল্লাহ। রাতে আগে আগে ঘুমানোই সব থেকে হেলদি এবং এটা উচিত। আর হচ্ছে তোমরা যারা আমার মতন একটু রাতের পেঁচা রয়েছে, তারা একটু পরেই হয়তো আমার ফোনে একটু চার্জ করতে হবে। এরপরে চার্জ হয়ে গেলে আমি তোমাদের একদম ক্লাসে আসবো। আর্থিক বিবরণীর একটা মেগা ম্যারাথন ক্লাস, এমসিকিউ প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ হবে, প্রচুর পরিমাণে। ঠিক আছে, আমার ফোনটা ফুল চার্জ হয়েছে যতক্ষণ লাগে।
ফুল একটা মানে আর্থিক বিবরণীর উপর তোমার হচ্ছে এমসিকিউর সাপোর্ট পাবা, আর হচ্ছে আমি সিকিউ নিজে প্র্যাকটিস করাই দেবো ইনশাল্লাহ, একদম ধরে ধরে বুঝাই ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, অলরাইট। আর পিডিএফটা আমাদের ফেসবুক পেজে আমরা দিয়ে দিব, তোমাদের দুইটা ফেসবুক পেজে পড়ো এবং আমাদের যে মোদির বিদ্যালয় দুই জায়গায় পেয়ে যাবা, কেমন? তবে এই ভিডিওটা থেকে একটু কারেকশন নিয়ে নিও তোমরা কিন্তু, কেমন? কারণ এই পিডিএফটা আসলে অনেক দ্রুত লেখা হচ্ছে তো, আর প্রচুর লেখা হয়, কেমন? এজন্য আর কি একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, তোমরা ঠিক করে নিও, এটা একটু সমন্বয় করে নিও, ঠিক আছে? তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।